2025 সালে আরেকটি বিপজ্জনক জম্বি সিনেমা এসেছে, কিন্তু এবার জম্বিরা কেবল দ্রুত দৌড়ায় না, উড্ডয়নের সময়ে বিমানও ধরে ফেলে এবং আপনি কিছু জম্বি কল্পনাও করতে পারেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এই জম্বিরা এখন মানুষের মতোই স্মার্ট হয়ে উঠেছে। তারা সুখের শত্রু খুঁজে বের করে এবং কৌশল তৈরি করে, এমনকি সময় নষ্ট না করে দুর্গের দেয়ালও ভেঙে ফেলে। গল্পটি শুরু করা যাক। একটি ছোট ছেলে তার বাড়িতে শান্তভাবে বসে কার্টুন দেখছে। হঠাৎ টিভির পর্দা কালো হয়ে যায় এবং তাতে একটি জরুরি ব্রেকিং নিউজ ভেসে ওঠে। বিশ্বজুড়ে এক অজানা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস এতটাই বিপজ্জনক যে কয়েক মিনিট বা ঘন্টার মধ্যেই একজন মানুষ বন্য উন্মাদ প্রাণীতে পরিণত হয় এবং একে অপরকে আক্রমণ করতে শুরু করে। ছোট্ট শিশুটি স্ক্রিনে এই সব দেখছে। ঠিক তখনই হঠাৎ উপরের তলা থেকে কিছু অদ্ভুত শব্দ ভেসে আসে। ভয়ে সে উপরে যায়, কিন্তু কিছুই বের হয় না। এটা তার বড় বোনের দুষ্টুমি ছিল। তারপর সে তার বাবার কাছ থেকে একটি ভিডিও কল পায়। বাবা বাইরের পুলিশের ডিউটিতে নিযুক্ত। সে তার স্ত্রীকে বলে, বাচ্চাদের নিয়ে শহর থেকে পালিয়ে যাও, আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকো, এই শহর আর নিরাপদ নয়। মা সময় নষ্ট না করে সাথে সাথে জিনিসপত্র গুছিয়ে নেন। বাইরে থেকে চিৎকার আর আওয়াজ আসছে, তাই সে কোনোভাবে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। সেই গাড়িতে বসে আছে, হঠাৎ তার সামনে একটি জম্বি এসে হাজির। মা মাটিতে পড়ে যান। ছোট্ট মেয়ে অ্যাবি ভয়ে গাড়ির নিচে লুকিয়ে থাকে এবং সেখানে থেকে সে দেখতে পায় যে তার ছোট ভাই সেই জম্বির শিকার হয়ে গেছে। কাঁপতে কাঁপতে অ্যাবি অনেকক্ষণ বাইরে আসার সাহস করতে পারল না। যখন সে বেরিয়ে আসে, তার মা তার সামনে থাকে, কিন্তু এখন সে তার মা নয়, বরং রক্তপিপাসু জম্বিতে পরিণত হয়েছে। সে অ্যাবির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপর গুলির শব্দ শোনা যায়। একজন অচেনা লোক আসে যে সেই সময় অ্যাবির জন্য একজন দেবদূত হয়ে ওঠে। সে অ্যাবিকে উদ্ধার করে এবং তারপর তাকে বলে, কানে হাত রাখো, এখন আমাকে তোমার ভাইকে মুক্ত করতে হবে। কাট্টু 10 বছর পর, একটি নতুন পৃথিবী যেখানে মানব সভ্যতা এখন কেবল অতীতের একটি বিষয়। একসময় ঝলমলের শহরগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই ছোট্ট মেয়ে অ্যাবি এখন বড় হয়ে গেছে। জঙ্গল যোদ্ধা ক্যাসিয়াসের প্রশিক্ষণে সে একজন জঙ্গলের সিংহীতে পরিণত হয়েছে। গত কয়েক বছর ধরে সে বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করেছে, কিন্তু অ্যাবির হৃদয়ে এখনও একটি ইচ্ছা রয়ে গেছে। সে মানুষের মাঝে বাস করতে চায়, এমন একটি শিবির যেখানে মানুষ থাকবে, কথা বলবে আর আশা থাকবে। কিন্তু ক্যাসিয়াসের স্বপ্ন হলো মানুষের কাছ থেকে দূরে এক নির্জন দ্বীপে বসতি স্থাপন করা, যেখানে কোনো বিপদ বা প্রতারণা নেই। রাত যত গভীর হয়, হঠাৎ করেই বিপদের ঘণ্টাধ্বনি শোনা যায়। ক্যাসিয়াস তৎক্ষণাৎ বন্দুক নিয়ে বেরিয়ে আসে। একটি জম্বি তাকে ঘন কালো অন্ধকার থেকে আক্রমণ করে, কিন্তু তার আশ্চর্যজনক শুটিং দক্ষতার জন্য সে এখনও বেঁচে আছে। কয়েক সেকেন্ডের মধ্যেই জম্বিরা জড়ো হয়ে যায়। এটাই তাদের ভেতর থেকে কষ্ট দেয়, কারণ যেখানে একটি জম্বি থাকে, সেখানে আরও 100টি লুকিয়ে থাকে। তখনও ভোর হয়নি, কিন্তু দুজনে তাদের জিনিসপত্র গুছিয়ে জায়গা পরিবর্তনের জন্য রওনা দিল। তারপর ঘোড়ার আওয়াজ ভেসে আসে অন্য এক কোণ থেকে। ক্যাসিয়াস শঙ্কিত হয়ে পড়ে। দূর থেকে জম্বিদের দ্বারা বেষ্টিত একটি জিপ দেখা যাচ্ছে। ক্যাসিয়াস প্রথমে এটা উপেক্ষা করতে যাচ্ছিলেন, কিন্তু অ্যাবি কিছু না বলেই গুলি চালালেন। এখন তার আর কোন উপায় ছিল না, তাকে মাঠে প্রবেশ করতে হয়েছিল। দুজনেই তাদের যাত্রায় বসে জিপের কাছে পৌঁছায়। মৃত মানুষদের কাছ থেকে রেশন, আউজার এবং ক্যাসিয়াস এমনকি একজোড়া জুতার মতো। কিন্তু যখন সে জুতা পরছে, তখন জিপ থেকে একটি রেডিও কণ্ঠস্বর ভেসে আসছে, কেউ কি আছেন? প্রশ্নের উত্তর দিন। দেখা যাচ্ছে মৃতদের আরও সঙ্গী আছে। ক্যাসিয়াস এখন চলে যেতে চায়, কিন্তু তারপর পেছনে থেকে বেশ কয়েকটি গাড়ি এসে তাদের ঘিরে ফেলে। সবার হাতে বন্দুক এবং একজন লোক ক্যাসিয়াসের পরিবর্তিত জুতা চিনতে পারে। এরাই ডাকাত, এই লোকেরা আমাদের বন্ধুদের হত্যা করেছে। সিটি খুব টেনশনে পড়ে। তারপর একজন গর্ভবতী মহিলা গাড়ি থেকে নেমে আসে। সে হাত জোর করে বলে, ওদের যেতে দাও, আমার মনে হয় না ওরা হুমকি। কিন্তু সেই মুহূর্তে কালো ঘোড়াটি আবার জোরে জোরে ডাকতে শুরু করে, এবং পরের মুহূর্তে বনের গভীর থেকে কিছু শব্দ শোনা যায়, যেন চারদিক থেকে জম্বিদের সুনামি নেমে এসেছে। প্রতিটি দিক এবং প্রতিটি কোণ থেকে এখন মৃত্যুর ফাঁদ তৈরি হয়েছে। পালানোর সময় ছিল না। সবাই তাদের অস্ত্র বের করে সামনের বাহিনী পরিচালনার দায়িত্ব নিল। একই ভিড়ের মধ্যে একটা মহিলা জম্বি দাঁড়িয়েছিল। হয়তো তার মধ্যে এখনো কিছুটা মানবতা অবশিষ্ট ছিল, অথবা হয়তো তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল। কোনো সুরক্ষা ছাড়াই লড়াইরত লোকেরা একে একে পড়ে যেতে লাগলো। একজন শক্তিশালী লোক জম্বি কামড়ানোর পর নিজেকে গুলি করতে চেয়েছিল, কিন্তু ভাগ্য যেন তাকে ছেড়ে চলে গেছে। বন্দুকটিতে আর কোনো গুলি অবশিষ্ট ছিল না। এখানে অ্যাবি বুদ্ধি করে গর্ভবতী মহিলাকে জিপে বসিয়ে দেয়। ক্যাসিয়াস গুলিবর্ষণ করে, অবশেষে সেই চালাক জম্বি মহিলাকে হত্যা করে। এক ধাক্কায় সে জিপের অ্যাক্সিলারেটর টিপে মৃত্যুর বৃত্ত থেকে বেরিয়ে আসে। কিন্তু যখন তাদের পিছনে থাকা একটি কালো মুখের জম্বি মৃত মহিলা জম্বিটিকে দেখে, তখন সে গর্জন করে যেন কেউ তার স্ত্রীকে কেড়ে নিয়েছে। এইদিকে ক্যাসিয়াস এতদিন গর্ভবতী মহিলা এবং তার স্বামীকে জম্বিদের হাত থেকে বাঁচিয়ে তাদের নিয়ে গিয়েছিল।
কথোপকথন থেকে জানা গেল যে এই লোকেরা শিপ টাউন নামক একটি নিরাপদ শিবিরের দিকে যাচ্ছিল। অ্যাবির চোখ জ্বলজ্বল করে। এটিই সেই জায়গা যা সে বছরের পর বছর ধরে খুঁজছিল, একটি মানব বসতি, একটি নিরাপদ জায়গা। ক্যাসিয়াস এখন জিপটি একই দিকে ঘুরিয়ে নেয়, কিন্তু ভাগ্য আবার বাধা সৃষ্টি করে। মাঝপথে জিপটি বিকল হয়ে যায়। মহিলার স্বামী এগিয়ে আসে। তার নাম ডেভিড এবং সে পেশায় একজন মেকানিক, কিন্তু তার কাছে প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই, তাই গাড়িটি আর কখনো চলবে না। এখন তার কাছে আর কোন বিকল্প ছিল না, কেবল একটি উপায় ছিল, পাহাড়েতে ভ্রমণ করা। তারা চারজনই পাহাড়ি পথে যাত্রা শুরু করে এবং সেই জায়গায় পৌঁছে যেখানে অ্যাবি তার শৈশব কাটিয়েছিলেন, তার জন্মস্থান। উঁচু ভবনগুলো তখনও দাঁড়িয়ে ছিল, কিন্তু সর্বত্র কেবল মৃত্যুপরী নীরবতা। ক্যাসিয়াস একটি খোলা ভবন দেখতে পেলেন, যেখানে তিনি রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। চারদিকে নিরাপত্তা নিশ্চিত করার পর তারা আগুন জ্বালিয়ে কিছুক্ষণ শান্তিতে বসে রইল। অ্যাবি তখনও সেই জাহাজের শহর নিয়ে উত্তেজিত ছিল, তার চোখে আসার ঝলক ছিল। গর্ভবতী মহিলা মেগান বলেন যে তারা ইতিমধ্যে রেডিওর মাধ্যমে সেখানে যোগাযোগ করেছেন। নাম অনুসারে শিপ টাউন কিছু বড় নাম নিয়ে গঠিত, যারা ভূমির সাথে সম্পর্কিত নয় এবং তাই সম্পূর্ণ নিরাপদ। শিপ টাউন কেবল সম্পূর্ণ নিরাপদই ছিল না, সেখানে পানি ও খাবারেরও কোনো অভাব ছিল না। মনে হচ্ছিল যেন এটাই পৃথিবীর শেষ স্বর্গ। অ্যাবির চোখ আবারও আশায় জ্বলজ্বল করল, কিন্তু ক্যাসিয়াস এই সব শুনতে বিশেষ আগ্রহী ছিল না। এই সব তার কাছে অকেজো ছিল। তার জন্য ফাঁদ এবং বিস্ফোরক স্থাপন করা আরও গুরুত্বপূর্ণ ছিল, যাতে সে রাতে শান্তিতে ঘুমাতে পারে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার পর ক্যাসিয়াস বলেছিলেন যে তিনি মেগান এবং তার স্বামীকে কেবল কিছু দূরত্বের জন্য নামিয়ে দেবেন এবং তারপর অন্য পথ নেবেন, কারণ তার গন্তব্য ছিল বিপরীত দিকের একটি বন্দর। অ্যাবি এটা শুনে হতবাক হয়ে গেল এবং সে গোপনে ক্যাসিয়াসকে জিজ্ঞাসা করতে গেল কেন সে তাদের সাথে আসতে চায় না। ক্যাসিয়াস স্পষ্ট করে বললেন, যেখানেই বেশি মানুষ থাকবে সেখানেই বিপদ বেশি থাকবে। কিন্তু অ্যাবি তখনও মানবতার নিষ্পাপ ছায়ায় বাস করছিল। দুজনের মধ্যে তীব্র তর্ক হয় এবং রাগের বশে অ্যাবি রাতের বেলা পাহারা দেওয়ার জন্য একা উপরের তলায় চলে যায়। তারা জানতেই না যে কালো মুখের জম্বিটি শুকতে শুকতে তাদের পরিত্যক্ত গাড়ির দিকে চলে গেছে। এখন মনে হচ্ছে সেই জম্বি নেতা ক্যাসিয়াসের সাথে তার ব্যক্তিগত শত্রুতা চালিয়ে যাচ্ছে। পরের দিন সকালে অ্যাবি তার শৈশবের স্মৃতিতে হারিয়ে গেল। আমি পুরনো ছবির অ্যালবামগুলো উল্টেপাল্টে দেখছিলাম। ঠিক তখনই নিচের গাছপালা থেকে একটা অদ্ভুত খসখস শব্দ আসতে শুরু করলো এবং সে তৎক্ষণাৎ তা বুঝতে পারল। জম্বিরা ভেতরে ঢুকে পড়েছে। সে সবার আগে গিয়ে সবাইকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু পথে সে একটি জম্বির মুখোমুখি হলো। ভাগ্যক্রমে সে বুদ্ধি করে এটি থেকে মুক্তি পেয়েছে, কিন্তু সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে ক্যাসিয়াস ফেরেশতা হিসেবে আবির্ভূত হন এবং অ্যাবির জীবন রক্ষা করেন। কিন্তু তারা সুস্থ হওয়ার আগেই কালো মুখের জম্বিটি তার দল নিয়ে সেখানে পৌঁছে গেল। কিন্তু তার চালাকি কাজ করেনি। ক্যাসিয়াসের ফাঁদগুলো তাকে দারুণভাবে স্বাগত জানালো। এখন ক্যাসিয়াস নিশ্চিত যে তাকে এবং অ্যাবিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তারপর হঠাৎ অ্যাবির কিছু মনে পড়ল। শৈশবে তার বাবা তাকে কাছের একটি বেসামরিক বিমানবন্দরে নিয়ে যেতেন। সেখানে এখনো কিছু উড়ন্ত বিমান অবশিষ্ট থাকতে পারে। যদি তা হতো, তাহলে সে অনেক দিনের ভ্রমণ বাঁচাতে পারত। এই ধারণায় ক্যাসিয়াসের খুব একটা আশা ছিল না, কিন্তু অ্যাবির অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের সামনে সে মাথা নত করে। অবশেষে সে সিদ্ধান্ত নিল যে তার সেই বিমানবন্দরটি দেখে আসা উচিত। হয়তো ভাগ্য বদলে যাবে। কিন্তু যখন তারা সবাই বিমানবন্দরে পৌঁছালো, তখন তারা তাদের চোখের সামনে কেবল অনুর্বর জমি এবং ভগ্ন আশা দেখতে পেল। কাছাকাছি কোথাও কোন জাহাজ নেই, শুধু নির্জন পরিবেশ আর উড়ন্ত ধুলো। কিন্তু অ্যাবি হাল ছাড়েননি। তার মনে পড়ল যে তার বাবা এখানে একটি ব্যক্তিগত হ্যাঙ্গার কিনেছিলেন, যা এখন মাটির একটি ছোট ঢিবিতে পরিণত হয়েছিল। যখন পুরনো পদ্ধতিতে দরজা খোলা হলো, তখন সকলের চোখ ছলছল করে উঠল। বিমানটি তখনও সেখানেই দাঁড়িয়ে ছিল, আহত হলেও অক্ষত। অ্যাবির মুখে একটা আত্মবিশ্বাসী হাসি ছড়িয়ে পড়ল। সর্বোপরি সে ক্যাসিয়াসের বিরুদ্ধে একটি রাউন্ড জিতেছিল। কিন্তু খুশি হওয়ার খুব বেশি সময় ছিল না, কারণ মেশিনটি অনেক দিন ধরে বন্ধ ছিল, আর মেকানিক ডেভিড স্পষ্ট করে দিলেন যে কিছু মেরামতের প্রয়োজন। ইতিমধ্যে ক্যাসিয়াস এবং অ্যাবি দূরে একটি উঁচু ভবনে পাহারা দিতে গেল। কিন্তু বসার সাথে সাথেই নিচ থেকে ঢেউয়ের মতো উঠে আসা জম্বিদের ভিড় দেখে সে চমকে উঠল। ক্যাসিয়াস দৌড়ে এসে চিৎকার করে বলল, আমাদের হাতে এখন মাত্র 3 মিনিট আছে। ফ্লাইটের জন্য সবকিছু প্রস্তুত ছিল না, কিন্তু এখন আর সময় বাকি ছিল না। অ্যাবি নিজেকে শান্ত করল এবং তার অস্পষ্ট শৈশবের স্মৃতির উপর নির্ভর করে খেলতে শুরু করল। সে সত্যি উত্তেজিত হয়ে উঠল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জম্বিরা দৌড়ে রানওয়েতে পৌঁছে গেল। তার গতি কোনো ক্রীড়াবিদের চেয়ে কম ছিল না। ক্যাসিয়াস বুলেট দিয়ে তাদের দূরে রাখে এবং অ্যাবি অবশেষে নিয়ন্ত্রণ অর্জন করে এবং বিমানটিকে আকাশে উঠতে পাঠায়। নিচে দাঁড়িয়ে থাকা কালো মুখের জম্বির রাজা কেবল আকাশের দিকে তাকিয়ে রইল। তার চোখে রাগ এবং হতাশা দুটোই ছিল। বিমানের ভেতরে সবাই হাসছিল,
কারণ সে ভেবেছিল যে এখন সে সরাসরি শিপ টাউনে পৌঁছাবে, কিন্তু হয়তো নিয়তির অন্য কিছু লেখা ছিল। হঠাৎ বিমানের লেজের ডানা থেকে ধোঁয়া বের হতে শুরু করে, তারপর পরের মুহূর্তেই বিমানটি সোজা নিচে পড়তে শুরু করে। ভাগ্যক্রমে উচ্চতা খুব বেশি ছিল না এবং পথে গাছের ডালপালা ঝাঁকুনি অনেকাংশে কমিয়ে দিয়েছিল। চারজনই সামান্য আহত হয়েছেন, কিন্তু সমতলভূমি আর কার্যকর নেই। এখন আমাদের আবার পায়ে হেঁটে যাত্রা শুরু করতে হলো। হাঁটতে হাঁটতে তারা একটি পুরনো নির্জন রেল স্টেশনে পৌঁছালো, যেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এখন তারা জানত যে জাহাজ শহর এবং বন্দর উভয়ই সেই পাহাড়ের অন্যদিকে, আর ততক্ষণে চারজনের কাফেলা একসাথে এগিয়ে যেতে পারত। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে ডেভিড একটা পুরনো ট্রেনের কামরায় চুপচাপ ঘুম থেকে উঠল। সে একা ছিল। সে তার প্যান্ট খুলে ফেলল এবং তার দেখানো ক্ষত যে কোনো ব্যক্তিকে হতবাক করার জন্য যথেষ্ট ছিল। ডেভিড যখন বুঝতে পারল যে তার হাতে আর বেশি সময় নেই, তখন সে তার বন্দুক তুলে নিল। উদ্দেশ্য পরিষ্কার ছিল, আত্মহত্যা করা। কিন্তু তারপর তার গর্ভবতী স্ত্রী মেগানের মুখের কথা মনে পড়ল এবং অবশেষে সে বন্দুকটি নামিয়ে রাখল। হয় পরের দিন সকালে ক্যাসিয়াস ডেভিডের চলাফেরায় অদ্ভুত কিছু লক্ষ্য করে। সে চুপচাপ তার প্যান্ট খুলে ক্ষত দেখতে পায়। ক্যাসিয়াসের মুখ শক্ত হয়ে যায়। সে ডেভিডকে সেখানে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু তখনই অ্যাবির আওয়াজ ভেসে এলো, তাড়াতাড়ি কর, আমাদের চলে যেতে হবে। ক্যাসিয়াস একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তারপর ডেভিডকে ছেড়ে দিলেন। সন্ধ্যা নামতেই চারজন একটা পুরনো খামার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। ক্যাসিয়াস প্রথমে গোপনে জায়গাটা পরীক্ষা করে দেখল, কিন্তু তারপর স্পিকার থেকে একটা আওয়াজ এলো, বাইরে কে আছে জানতে চাইল। এবি হাত তুলে শান্ত স্বরে বলল, আমাদের সাথে একজন গর্ভবতী মহিলা আছেন, আমরা শুধু একটা রাত কাটাতে চাই। এরপর দরজা খুলে গেল এবং একজন বয়স্ক ব্যক্তি সবাইকে ভেতরে ডাকলেন। সে এতটাই প্রস্তুত ছিল যে ঘরে সৌরশক্তি, ফিল্টার করা জল, এমনকি গরম জলের ব্যবস্থাও ছিল। কয়েক মাস পর গরম পানিতে গোসল করার পর অ্যাবি স্বস্তি অনুভব করল। রাতের খাবারের পর ক্যাসিয়াস তার ল্যাপটপ চার্জে লাগালেন, যাতে তার স্ত্রীর ছবি ছিল, যার মধ্যে একটিতে তার গর্ভবতী অবস্থাও ছিল। সেই ছবি দেখার পর ক্যাসিয়াস মেগানকে বলল, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি। প্রথমে আমি তোমাকে শিপ টাউনে নামিয়ে দেব, তারপর অ্যাবিকে বন্দরে নিয়ে যাব। তারপর বৃদ্ধ লোকটি মদ আনে এবং সবাই আরাম করতে শুরু করে, হাসতে এবং কথা বলতে শুরু করে, কিন্তু তার কথাগুলি শীঘ্রই এক অদ্ভুত মোড় নেয়। তিনি বলেন যে জম্বিরা হলো মানুষের পরবর্তী প্রজন্ম, তারা হলো নতুন শিকারী এবং তারাই হবে পৃথিবীর পরবর্তী শাসক। সবাই হতবাক, অ্যাবির চোখে ভয়, ক্যাসিয়াসের মুখে সন্দেহ, কিন্তু ডেভিডের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সে দৌড়ে বাথরুমে গেল, যেখানে সে দেখতে পেল যে ভাইরাসটি তার সারা শরীরে সম্পূর্ণভাবে ছড়িয়ে পড়েছে। আর যখন ডেভিড আবার হলে ফিরে এলো, তখন সে আর আগের মতো নেই। যখন ডেভিড চোখ খুললেন, তখন তার সামনের দৃশ্যটি দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। সে এবং তার সঙ্গীরা উল্টো করে ঝুলছিল, যেমন কসাইয়ের দোকানে মাংসের টুকরো ঝুলানো থাকে। সামনের সেই বৃদ্ধ লোকটি, এখন তার আসল চেহারা উন্মোচিত হলো, একজন দয়ালু অতিথিপরায়ণ নন, বরং একজন পাগল জীববিজ্ঞানী। সে পানীয়টিতে মাদক মিশিয়েছিল, আর এখন সে তার অতিথিদের জম্বি কন্ট্রোল মেশিনে পরীক্ষা করতে যাচ্ছিল। তার যন্ত্র একটি কম ফ্রিকোয়েন্সি মস্তিষ্কের তরঙ্গ যন্ত্র, জম্বিদের মন নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই মজার পর এক অদ্ভুত ঘটনা ঘটল। অ্যাবি দেখল যে ছেলেটি গোপনে জাহাজের নিচের একটি ঘরে ঢুকছে না। সেও অনুসরণ করল, আর ভেতরে পৌঁছানোর সাথে সাথেই আমি হতবাক হয়ে গেলাম। চারদিকে তারা আর বিস্ফোরক ছিল। মাঝখানে একটি ওয়্যারলেস ডেটোনেটর স্থাপন করা হয়েছিল। ছেলেটি দ্রুত তাকে ব্যাখ্যা করে, যদি এমন কোন দিন আসে যখন এই শিবিরগুলিও ভেঙে পড়তে শুরু করে, তাহলে সবাই গোপন পথ ধরে চলে যাবে, আর এই পুরো জাহাজটি উড়িয়ে দেওয়া হবে, যাতে একটি জম্বিও অবশিষ্ট না থাকে। এবি একটু স্বস্তি বোধ করল, কিন্তু দুঃখের বিষয় যে সেই দিনটি খুব তাড়াতাড়ি এসে গেল। সেই পাগল বিজ্ঞানী, যে সবাইকে মাদক খাইয়ে বেঁধে রেখেছিল, সে এখন কালো মুখের জম্বির রাজার সাথে যোগ দিয়েছে। এখন তার কাছে জম্বিদের নিয়ন্ত্রণ করার জন্য একটি যন্ত্রও ছিল, এবং মানুষের আগুন নেভানোর জন্য প্রযুক্তিগত সহায়তাও। অতএব এখন সেই জল সুরক্ষা ঢালটিও অকেজো হয়ে পড়েছে। পানির নিচে থেকে অথবা জাহাজ দখল করে প্রচুর সংখ্যক জম্বি দ্রুত ক্যাম্পে অনুপ্রবেশ করে। শরণার্থী এবং রক্ষীরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। খাসানের ভেতরে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছিল। মানুষ তাদের অবস্থানের সুবিধা হারিয়ে ফেলেছিল, এবং অবশেষে বেশিরভাগই কেবল জম্বি খাবারে পরিণত হয়েছিল। ক্যারিয়াস অ্যাবিকে নিয়ে চিন্তিত হতে শুরু করে। সে বিপরীত দিকে গেল, ভিড় ভেদ করে, জম্বিদের হত্যা ও কামড় দিয়ে, এবং সর্বত্র তাকে খুঁজতে লাগল। অবশেষে সে অ্যাবিকে খুঁজে পেল। সে ডেকের উপর সাহসের সাথে লড়াই করছিল, কিন্তু সম্ভবত তার আবেগে ভাসিয়ে সে জম্বি আক্রমণের কবলে পড়ে এবং জাহাজের নিচে জেগে ওঠে। আবার সেই পাগল বিজ্ঞানী চলে গেল, মুখে একটা বাঁকা হাসি নিয়ে। কিন্তু কার্সিয়াস এবার প্রস্তুত ছিল। সে বিজ্ঞানীর হাত ধরে এক ছটকায় তার যন্ত্র ভেঙে ফেলল।
যা দিয়ে সে জম্বিদের নিয়ন্ত্রণ করছিল। এখন যখন নিয়ন্ত্রণ শেষ হয়ে গেল, তখন বৃদ্ধ বিজ্ঞানী নিজেই জম্বিদের শিকার হলেন। সৌভাগ্যবশত ক্যাম্পে ইতিমধ্যেই একটি গোপন সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল। অনেক মানুষ সেই পথ থেকে দৌড়ে নদীর অপর পারে পৌঁছে গেল। বোমা ফাটানোর আগের সুদর্শন ছেলেটি চিৎকার করে বলল, অপেক্ষা করো, অ্যাবি এখনো জাহাজে আছে। অ্যাবিকে খুঁজতে খুঁজতে ক্যারিয়াস জম্বি কিংয়ের দিকে তাকায়, আর সে অ্যাবিকে সাথে নিয়ে পালিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে অ্যাবির চোখ পড়ল জম্বির রাজার হাতে বাঁধা কিছু একটার উপর। এটা সেই ব্রেসলেট যা সে তার বাবাকে ছোটবেলায় দিয়েছিল। কিন্তু সময় ছিল না। কার্কাশিয়াস তাকে টানেলের ভেতরে টেনে নিয়ে গেল। এখন যখন দুজনেই নিরাপদ, ছেলেটি তৎক্ষণাৎ রিমোট টিপল। পুরো শিবিরটি একটি বিশাল আগুনের গোলায় পরিণত হয়েছিল। কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। শিবির নেতা টলতে টলতে এগিয়ে এলেন, তার ঘাড় ধরে। তাকে ইতিমধ্যে একটি জম্বি কামড়েছিল। কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ার আগেই জম্বি কিং তাকে আক্রমণ করে। আর আশ্চর্যের বিষয় হলো, জম্বি কিংও বিস্ফোরণ থেকে বেঁচে গিয়েছিলেন। কার্সিয়াস তার দিকে লাফিয়ে উঠল। শেষ লড়াইয়ের জন্য অ্যাবি মাটি থেকে পিস্তলগুলো তুলে নিল। সে জম্বি কিংয়ের দিকে মনোযোগ সহকারে তাকালো। ইনি ছিলেন তার বাবা, কিন্তু সে দেখতে পেল যে কার্কাশিয়াসও খুব কষ্ট পাচ্ছে। এখন তাকে সিদ্ধান্ত নিতেই হবে। আর সে তা নিল। সে একটা গুলি চালালো। জম্বি কিং, যে এখন কেবল একটি রাক্ষস ছিল, পড়ে গেল। এখন ক্যারিয়াস, অ্যাবি এবং বেঁচে যাওয়া ব্যক্তিরা সমুদ্রের মাঝখানে একটি নির্জন দ্বীপ দেখতে পায়। সেখানে তারা একটি নতুন মানব বসতি স্থাপনের সিদ্ধান্ত নেয়। এটাই ছিল সাইলেন্ট ল্যান্ডের পুরো গল্প। কোন সন্দেহ নেই যে ক্যারিয়াস যে মহিলা জম্বিকে হত্যা করেছিল সে ছিল অ্যাবির মা। গল্পের সমস্ত মোড় ছিল কেবল একটি কাকতালীয় ঘটনা।